মামা, এই খামটাতে যে টাকাটা আছে এটা পুরোহিত মশাইকে দেবে। দেখো, খামের ওপর আমি লিখে রেখেছি। আর ওই খামগুলোতে একটা ডেকোরেটার্স, একটায় ঘরে যে রান্নার মাসি দুজন আছে ওদের, আর দুটোতে জলের লোক। আর আর বলে কিছুক্ষণ ভাবল পাখি। কিছুতেই মনে করতে পারছে না ও আর কার নামে খামটা রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। তুই তো সব গুছিয়ে রেখেই যাচ্ছিস। আমি তো মিশাকে বলি যে পাখি দিদিকে দেখে শেখ। মেজ পিসির যে ছেলে নেই তাতে কোনো দুঃখ নেই ওর। পাখির মতো একটা মেয়ে থাকলেই 10 জন ছেলের অভাব পূরণ হয়ে যায়। বিকাশ পাখির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে যাচ্ছে, আর পাখি তখন বাবার ওষুধের বাক্সটা খুলে দেখে নিচ্ছে। 2 মাসের মতো ওষুধ গুছিয়ে রেখেছে। 2 মাস পর ডাক্তার দেখাবে আর একবার। মায়ের ওষুধপত্র নিয়েই চিন্তা পাখির। মনে করে খেতে পর্যন্ত পারে না। সেগুলো আবার ছোট ছোট বাক্সে রেখে সময় লিখে রেখে দিয়েছে ও। সাথে ফোনের অ্যালার্ম। আর কি কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না পাখি। হঠাৎ করে কি থেকে কি হলো, সাত তাড়াতাড়ি সব হয়ে গেল। পাখি, বিকাশের ডাকে তাকালো পাখি। মা, তুই আর এসব নিয়ে ভাবিস না। এখন যেখানে যাচ্ছিস সেসবই মন দে। দেখছি মেজদি জাইমু সব গুছিয়ে করে নেবে। বিকাশ কথাগুলো বলার সাথে সাথে পাখি বলে উঠল, কিছু পারবে না মামা। তুমি তো ওদের জানো না, আমি ছাড়া ওরা অন্ধকার। পরশু রাতেও কি অবস্থা মায়ের প্রেশার বেড়ে, ডাক্তার ডাকবো কিনা ভাবছিলাম। বলো তো মামা, এটুকুও কি বোঝে না যে শরীরটা খারাপ লাগছে? আগে থেকে বললে তো আমি সেরকমভাবে ব্যবস্থা করতে পারি। আমি থাকতেই এই করছে, আমি না থাকলে কি হবে বুঝতে পারছো? কাঁদো কাঁদো স্বরে বলল পাখি। বিকাশ এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটার। ওদের বংশের এই দুটোই মেয়ে, মেজদির মেয়ে আর ওর নিজের মেয়ে। মনে আছে যে বছর এই পাখি হয়, মেজজাইমু মানে সুবলের চাকরিটা চলে যায়। কিভাবে যে সুবল আর মিনা ওকে মানুষ করেছে সেটা আর কেউ না জানুক, বিকাশ জানে। সারাদিন মেয়েকে সামলে সারা রাত সেলাইয়ের কাজ করত মিনা। আজ এই যে এত অসুস্থ, তার অনেকটা কারণ ছিল সে সময়কার খাটনিগুলো। সুবল তারপরে আর সেরকম পাকা কোনো কাজ খুঁজে পায়নি। টুকটাক কাজ করেই চলতো ওদের সংসার। যা মা, তুই এবার তৈরি হয়ে নে। আমি মিশাকে পাঠিয়ে দিচ্ছি তোকে সাজিয়ে দিক। বেলা বাড়ছে, বারবার তাড়া দিচ্ছে ওরা। পাখিও মামার কাঁধে কিছুক্ষণ মাথা গুজে রাখল। বড্ড ভার ওর মাথাটায়। 30 বছর হতে চলল পাখির, কিন্তু দায়িত্ব কর্তব্যে কেউ বলবে না ওর বয়স 30। পাখি ওর বন্ধুদেরও দেখে, কি সুন্দর হাওয়ায় গা ভাসিয়ে দিন কাটছে ওদের। কিন্তু পাখি সেই ছোট থেকেই এটা শুনে বড় হয়েছে, পাখি বড় হয়ে মা বাবাকে নিয়ে আকাশে উড়ে যাবে। একটু বড় হতে শুনেছে পাখি মা বড় হলে বাবা রোজ মাংস খাবে। সত্যি তো, বাবা মা কোনোদিন নিজের কথা ভাবেনি। এ বাড়িতে কালে ভদ্রে মাছ মাংস যেইটুকু আসতো সেটা শুধুই পাখির জন্যে। পাখিরই ছোট থেকে খুব কষ্ট হতো একা একা সেসব খেতে। আরও কষ্ট হতো যখন মা বাবা লুকিয়ে লুকিয়ে খেতে বসত। আর একটু বড় হওয়ার পর কষ্টটা আরও বেড়ে গেল পাখির। যখনই মামা বাড়ি যেত, দিদা বড় মামি সবাই খুব খারাপ ব্যবহার করত ওর সাথে। ওদের থেকেই পাখি জেনেছিল যে ওর জন্মাবার পরেই ওর বাবার চাকরিটা চলে যায়, ও নাকি অপয়া। তাই ছোট থেকেই পাখি একরকম ঠিক করেই নিয়েছিল যে ওর জন্যে যখন সংসারের এই হাল, এই সংসারটাকে আবার সুন্দর করবে। করেছেও তো। দোতলা বাড়ি, বাবার কোমরে ব্যথার জন্যে কোমোড, ওনাদের মেডিক্লেম না করে কী বা করতো পাখি। ছোট থেকে বাবার বাড়ির মায়ের বাড়ির সবাই পিছনে পাখিকে অপয়া অভাগা কত কি বলতো, কিন্তু সুবল বা মিনা কখনো কিছু বলেনি। বরং ধীরে ধীরে সবার থেকে দূরে সরে গেছে মেয়েকে নিয়ে। শুধু একটাই স্বপ্ন ছিল, পাখি একদিন অনেক বড় হবে, আকাশে উড়বে মা বাবাকে নিয়ে। দিদিভাই,
বাবা বলল তোকে একটু সাজিয়ে দিতে। মিশার কথায় চমকে গেল পাখি। পাখি দেখল মিশা একটা লাল রঙের চুড়িদার পরে সামনে দাঁড়ানো। ছোট মামা মানে বিকাশেরই মেয়ে এই মিশা। পাখি কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি এই কবছর, শুধু এই ছোট মামা ছাড়া। ছোট মামাই একমাত্র বড্ড ভালোবাসে পাখিকে, তাই তো ও চলে যাওয়ার পরের কিছু দায়িত্ব ও মামাকে দিয়ে গেল। দিদিভাই, ভয় করছে না? মিশার কথায় তাকালো পাখি। এই যে আর কিছুক্ষণ পর তুই অন্য একটা বাড়িতে চলে যাবি, কষ্ট হচ্ছে না যে মেজো পিসি পিসাইকে ছেড়ে চলে যাবি? মিশার মুখে ছেড়ে যাবি কথাটা শুনে বুকটা কেঁপে উঠল পাখির। ছেড়ে যাবে? ও ছেড়ে গেলে কি করে থাকবে ওর বাবা মা? পাখি নিজের কথা ভাবছে না, ওর ভাবনা সেই অসহায় মানুষ দুটোর জন্যে, যারা তাদের সামান্যটুকু দিয়ে রাজকন্যার মতো যত্ন করে পাখিকে বড় করেছে। ভাবনা তো তাদের জন্যে যারা সদ্য সুখের মুখ দেখেছে, সদ্য বড় বড় মাছ দিয়ে ভাত খাওয়ার অভ্যেস করেছে। সপ্তাহে একদিন মাংসের ঝোল দিয়ে ভাতগুলো এখন পাখি মেখে দিতে পারে বাবা মাকে। যদিও সবটাই বলেছে পাখি অতনুকে, বলে দিয়েছে ওর মাইনের অর্ধেক ও বাবা মাকে দেবে। অতনু বলেছে যে ভগবানের কৃপায় ওর মাইনাটুকু অতনু না নিলেও সংসারটা ভালোই চলে যাবে। যাওয়ারই তো কথা, মস্ত সায়েন্টিস্ট ও। কলেজে প্রফেসরিটা পাওয়ার পর থেকেই পাখি লক্ষ্য করেছে ওদের ডিন ওকে খুব স্নেহ করেন, একটু আগলে রাখেন। পাখি ভেবেছিল হয়তো সবচেয়ে ছোট বলে, কিন্তু না, উনি আসলে পাখিকে দেখে মনে মনে নিজের দাদার ছেলের জন্য ভেবে নিয়েছিলেন। প্রথম প্রস্তাব পাখিকেই দিয়েছিলেন উনি। পাখি সেটা বাড়ি অবধি পৌঁছতেই দেয়নি, কারণ ও জানে বাবা মা রাজি হয়ে গেলে বিয়েটা হয়ে যাবে, আর তাতে মানুষ দুটো আরও নিঃস্ব হয়ে যাবে। কারণ এটা সত্যি যে পাখি ছাড়া ওনারা সত্যিই নিঃস্ব। আচ্ছা দিদিভাই, তুই তো তোর কালকের মেকআপ আর্টিস্ট বন্ধুটাকেই ডেকে নিতে পারতিস। আমি ঠিকঠাক পারছি কি? নতুন একটা বাড়িতে যাবি। মিশা কপালে হালকা হয়ে যাওয়া কলকার ওপর তুলি বোলাতে বোলাতে বলল। মেকআপ আর্টিস্ট প্রায় 15,000 টাকা নিয়েছিল। সাজিয়েও ছিল অপূর্ব। খাওয়া দাওয়া সাজানো সব আয়োজনে এলাহি ব্যাপার ছিল। প্রায় 700 লোকের আয়োজন করেছিল পাখি। শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই করেছিল। ডিন স্যার যখন সরাসরি সুবলের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, সুবল আনন্দে কেঁদে ফেলেছিলেন। কত না করল পাখি। ওর ইচ্ছে ছিল না বিয়েটা করার, নতুন করে আর একটা সংসার করার। কারণ পাখি জেনে এসেছিল ছোট থেকেই যে এটাই ওর সংসার, আর এই সংসার ওর জন্মের পর ছারখার হয়ে গেছে। তাই এটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব ওর। এটা গোছাতে গিয়ে, সবার কাছে প্রমাণ করতে গিয়ে পাখি খুব ক্লান্ত। আর একটা নতুন সংসার করার মতো মানসিক জোর আর নেই। পাখি না করার সাথে সাথে শুরু হলো মায়ের কান্নাকাটি। মা, তুই অনেক কিছু করেছিস আমাদের জন্যে। আমাদের শেষ ইচ্ছে এটাই যে খুব ধুমধাম করে প্রচুর লোকজন নিয়ে তোর বিয়ে হোক। যারা এতদিন তোকে অপয়া বলেছিল সবাইকে আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে আসব। এসে দেখে যাক অপয়া মেয়েটা কি করতে পারে। শুধু মায়ের ওই কথাতে নিজের বিয়েতে এত আয়োজন করেছে পাখি। নে দেখ, ভালো লাগছে? মিশা আয়না ধরল পাখির সামনে। পাখি এই প্রথম সিঁদুর পরে নিজেকে দেখল। কত বদল হয়ে গেছে ওর মুখের। খারাপ লাগছে না। এর আগে রূপার বিয়েতে দেখেছে পাখি, সিঁদুর পরার আগে একরকম ছিল, আর সিঁদুর কপালে পড়তেই পুরো রূপটাই বদলে গেছিল ওর। পাখির ছোটবেলার বন্ধু রূপা। শুধু সেই দিনটা খুব ইচ্ছে করছিল পাখির সিঁদুর পরে একবার নিজেকে দেখতে, কিন্তু সেই দিনটাই, তারপর আর কখনো মনে হয়নি। কিরে বল, ঠিক আছে? কালকের সাজের ওপরেই বুলিয়ে দিলাম, তাও অতনুদা অবাক হয়ে যাবে, এত সুন্দর লাগছে। মিশার কথায় হেসে ফেলল পাখি। সাথে সাথে হৈ হৈ করে ঢুকলো বড় মামি, ছোট পিসি, মেজো জেঠি। এদের সবাইকে ত্যাগ করেছিল সুবল আর মিনা, কারণ এদের সবার চোখে পাখি ছিল অপয়া।
পাখিমা, হলো তোর শ্বশুর তো পাগল হয়ে যাচ্ছে বউ নিয়ে যাবে বলে। বড় মামির কথায় তাকালো পাখি। এই মানুষটাকে দেখে কেউ বলবে যে একসময় এই সবচেয়ে বেশি অপয়ার তগমা লাগিয়েছিল পাখির গায়ে? পাখি কিছু বলার আগেই মিশা বলল, বম্মা দেখো তো কেমন লাগছে দিদিভাইকে। সুমিতা দেবী এসে জড়িয়ে ধরল পাখিকে। তারপর পাখির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, মেয়েটাকে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, লক্ষ্মী মা আমার। পাখির কোথাও মনে হচ্ছে বড় মামি ওর ক্ষমা চাইল। মা ঠিক বলতো যে সবাই ঠিক সবার ভুল বুঝতে পারবে। পাখিও মামিকে জড়িয়ে ধরল। চল মা, নিচে চল, মা বাবাকে বলে এবার বেরিয়ে পড়, দূরটাও কম নয়। ছোট পিসি এসে হাত ধরে নিয়ে চলল পাখিকে। পাখি একবার ঘরটাকে দেখল, তারপর চোখ বুলিয়ে নিল মায়ের নেবুলাইজিং মেশিনটার দিকে, প্রেশার মাপার মেশিনটার দিকে, বাবার ওষুধের বাক্সগুলোর দিকে, থার্মোমিটার, ফ্লাক্স সব চোখের সামনে। তাও মনটা ছটপট করছে পাখির। পিসির হাত ধরে নিচে নামতেই সিঁড়ির মুখে বাবার সাথে দেখা। সুবল হাউ হাউ করে কেঁদে ফেললেন। জন্ম থেকেই নিঃস্ব বাবাকে কখনো কাঁদতে দেখেনি পাখি, তাই বাবার কান্নায় একটু অসহায় লাগলো। বাবার মুখটা ধরে বলল, বাবা না কেঁদে শোনো, খাওয়া দাওয়া আমার সাজগোজ সব পেমেন্ট হয়ে গেছে। তুমি মামাকে দেখিয়ে দিতে বললে, তাই বাকিদেরটা সব খামে রেখে গেছি। আর ওষুধ, হরলিক্স সব গোছানো। ফোনের রিচার্জ যেভাবে শিখিয়ে দিয়েছি করে নেবে, মায়ের যত্ন নেবে, আমি আসছি। কথাগুলো বলে বাবাকে বাচ্চাদের মতো আদর করে এগিয়ে গেল পাখি। সবার মনে একটাই কথা উঁকি মারছে, একটা মেয়ে সারা জীবন এ বাড়িতে বড় হলো, থাকলো, অথচ বাড়ি ছাড়ার সময় এক ফোঁটা চোখের জল নেই। মা আসছি বলেই মায়ের মুখটা ধরে আরেকটু বাচ্চার মতো আদর করল পাখি। মা সব নিয়ম করে করবে, আমি যেন না শুনি কোনো রকম অনিয়ম করেছ। হাউ হাউ করে কেঁদে ফেললেন মিনা। কান্নার জেরে একটা কথাও বলতে পারছেন না। বৌদি কেঁদো না বৌদি, মেয়েটাকে যেতে দাও, ওদের সময় হয়ে গেছে, ছোট ননদ বলল। আয় মা, এই চালটুকু মায়ের আঁচলে দিয়ে দে, কিছু বলতে হবে না। আজকালকার মেয়েরা এসব বলতে পারেও না, মানেও না, সুমিতা বললেন। পাখি মায়ের বুক থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। মায়ের কান্নায় মেয়ের হয়তো চোখ ভিজবে, সবাই তাই ভেবেছিল। কিন্তু পাখি শুকনো চোখে বলল, মামি আমি এটা দিতে পারবো না, এই চালটুকু দেয়াও আমার পক্ষে সম্ভব না। মিনা ফুপিয়ে উঠে বলল, দে মা, চালটুকু দিয়ে যা আমায়, আমার লক্ষ্মী ছিলি তুই। আজ তুই চলে গিয়ে আবার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে এই সংসারটা, আর এই লক্ষ্মী ছাড়া সংসারে যেন কোনো অভাব না থাকে। তাই তো এক মুঠো চাল তুই দিয়ে যা, এটুকু বলে যা, মাগো আমি গেলেও তোমাদের দুমুঠো চালের অভাব হবে না। বলেই আঁচলে মুখ চেপে কেঁদে যাচ্ছে মিনা। সাথে আশেপাশে সবার চোখে জল। মায়ের কথাগুলো শুনে পাখিও আর নিজেকে সামলাতে পারল না। ছোট্ট থেকে বহুবার অপয়া কথাটা শুনেছে পাখি, কোনো দিনও মা বাবাকে প্রতিবাদ করতে শোনেনি, বরং নিঃশব্দে সরে এসেছিল ওরা। একটা চোরা অভিমান ছিল পাখির বুকে। কিন্তু আজ যখন মিনা সবার সামনে পাখিকে লক্ষ্মী বলল, আর সামলাতে পারেনি নিজেকে। দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল পাখি। মিশাও সুবলকে ধরে এনে বসালো মা আর মেয়ের সামনে। তিনজন তিনজনকে জড়িয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। অতনুর বাবা একবার তাড়া দিতে গেলে অতনু থামিয়ে এগিয়ে এলো। তারপর নিচু হয়ে বসে বলল, কাঁদছ কেন? লক্ষ্মী একবার যে সংসারে ঢোকে কখনো ছেড়ে যায় না। পাখি মুখ তুলে একবার অতনুকে দেখল, এই প্রথম বরের রূপে দেখল। তারপর মা বাবার কানে ফিসফিস করে বলল, আমি আছি তো তোমাদের লক্ষ্মী। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।